বরং স্কুলের টিচাররা পর্যন্ত আমাদেরকে বলতেন যে ক্লাসের বাইরে আউট বই পড়া যাবে না। অনেকেই হয়তো এটিকে তখন ভেবেছিলেন যে একজন লেখক এত সস্তা যে তিনি বই ডেলিভারি ম্যান হয়ে যাবেন। কিন্তু আমাকে যখন বলা হলো তখন আমি বললাম যে এটা তো অনেকটা এরকম যে বইয়ের ফেরিওয়ালা। এত আলো আগে তো এরকম ছিল না। আপনি যত ভূতের গল্প শুনবেন দেখবেন যে আজকে থেকে ১০০ বছর আগের ঘটনা। কারণ এখনকার নাই। কারণ এখন ভূত থাকবে কই? ভূত আপনি কোথায় নামাবেন? সেই শহরে ভূত ভয়ও লাগবে না। ইলেকট্রিসিটি এসেছে, রাস্তা পাকা হয়েছে, টেলিভিশন এসেছে, পত্রিকা পাওয়া যাচ্ছে, রেডিও এসেছে, টেলিভিশন হরেক চ্যানেল এসেছে। কিন্তু খুবই বিস্ময়কর রকম ভাবে যেটি হচ্ছে সেটা হচ্ছে বইয়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির আজকের পর্বে। এবং আমাদের আজকের অতিথিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। আসসালামু আলাইকুম সাদত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম ভালো। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া। ভাইয়া, প্রথমে আপনার সাথে যেটা জানতে চাই সেটা হচ্ছে রকমারি নিয়ে আপনার কোনো আবেগঘন স্মৃতি আছে কিনা? এই প্রশ্নটা কেন করলাম? কারণ সব জায়গায় গেলেই নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই লেখালেখিতে কিভাবে আসলেন, আপনার জীবনের গল্পটা বলুন। এগুলো নিশ্চয়ই বলতে বলতে আপনি ক্লান্ত। এই জন্য হচ্ছে অন্য একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। আমি একটু ভূমিকাটা একটু বড় করে দিতে চাই। ডেফিনিটলি ভাইয়া। সেটা হচ্ছে আমার জন্ম হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে ইলেকট্রিসিটি ছিল না, রেডিও, টেলিভিশন সহজলভ্য ছিল না, পত্রিকা পড়ার সুযোগই ছিল না। তো এমন একটা গ্রামে বসে বই পড়তে পারা সেটি দুরূহ একটা ব্যাপার ছিল। আর আমাদের চারপাশের পরিবেশটাও আসলে ওরকম ছিল না যে মানে কালচারটা ছিল না বই পড়ার। বরং স্কুলের টিচাররা পর্যন্ত আমাদেরকে বলতেন যে ক্লাসের বাইরে আউট বই পড়া যাবে না। ইনফ্যাক্ট পাঠ্য বইয়ের বাইরে ধরেন আপনি ক্রিকেট খেলবেন, স্যার এটাকেও ডিসকারেজ করতো। বলতেন যে তুমি কি সচিন টেন্ডুলকার হতে পারবি নাকি? তুই ক্রিকেট খেলা লাভ কি? মানে পড়া বলতে কি তাহলে শুধু বইয়ের পড়া? টেক্সট বই। ক্রিকেট খেলিস কেন? তুই কি কখনো সচিন টেন্ডুলকার হতে পারবি? তুই লেখালেখি করতেছিস কেন? তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবি? তার মানে এগুলো করা যাবে না। তো সেরকম একটা জায়গায় বসে ক্লাসের বাইরের উইথিন কোট অপাঠ্য বই, আউট বই পড়ার সুযোগ আসলে একদমই ছিল না। তো খুব আকাঙ্ক্ষা ছিল যে কখনো যদি এই বইগুলো পড়ার সুযোগ হয় বা এমন একটা জায়গায় যেতে পারি যেখানে আসলে চাইলেই অনেক বই পাওয়া যাবে, তাহলে সেটার চেয়ে আরাধ্য বিষয় আর কিছু নাই। ইভেন আমার মনে হচ্ছে যে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম আমি কোথাও গিয়েছি যেখানে চারপাশে অসংখ্য বই। তো যখন গ্রাম থেকে চলে এলাম তখন তো বই পাওয়ার একটা সুযোগ তৈরি হলো। কিন্তু ততদিনে আমাদের যে গ্রামের পাশে যে মফস্বল শহরগুলো সেইগুলোতে যেমন গৌরনদী নামে একটা জায়গা আছে বরিশাল। আমাদের বাড়ি হচ্ছে মাদারীপুরে, ঢাকা বিভাগে, বাট গৌরনদীটা বরিশাল বিভাগে। আর আমি পড়েছি যে কলেজে সেটা হচ্ছে ডাসার নামে একটা জায়গা আছে। ওইখানে একটা কলেজ আছে, ডিকে আইডিয়াল দাঁত হার্লিয়ান একাডেমি অ্যান্ড কলেজ। ওই কলেজের এলাকায় মানে পাশে আর একটা অঞ্চল আছে, নাম হচ্ছে শশীকর। তো এই অঞ্চলের মানুষজন কম্পারেটিভলি একটু এডুকেটেড, হ্যাঁ, এবং তারা আউট বই পড়তেন। তো ওখানে গিয়ে আমি যখন দেখতাম যে বইয়ের দোকানে তিন গোয়েন্দা বা হুমায়ুন আহমেদের বই, তখন না আমার ভেতরে একটা অদ্ভুত অনুরণন তৈরি হতো। মনে হতো যে আমি যদি এই বইগুলো পড়ার সুযোগ পেতাম বা এরকম। কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই সুযোগটা ছিল না। প্রথমত বই কেনার টাকা আম্মা আব্বা দিতেন না। এবং তখন যখন গ্রামে যেতাম গিয়ে আবিষ্কার করলাম যে আমাদের পরের জেনারেশনের যারা আছে ওদের আসলে ওই মফস্বলে গিয়ে গ্রাম উন্নত হয়েছে, অবকাঠামোগত ভাবে অনেক উন্নত হয়েছে। ইলেকট্রিসিটি এসেছে, রাস্তা পাকা হয়েছে, টেলিভিশন এসেছে, পত্রিকা পাওয়া যাচ্ছে, রেডিও এসেছে, টেলিভিশন হরেক চ্যানেল এসেছে। কিন্তু খুবই বিস্ময়কর রকম ভাবে যেটি হচ্ছে সেটা হচ্ছে বইয়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। গট মাই পয়েন্ট? মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঘটেছে কিন্তু আপনার বইয়ের যে দোকানগুলো আমি দেখছি শশীকরে গিয়ে, গৌরনদীতে গিয়ে, সেখানে বইয়ের দোকানগুলো নেই। কিংবা যেই বইয়ের দোকানগুলো আছে সেখানে শুধু টেক্সট বই বিক্রি হয়, সেখানে তিন গোয়েন্দা বা হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো আর নাই। এর অন্যতম একটা প্রধান কারণ হুমায়ুন আহমেদ স্যার মারা যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে তিনি যখন জীবিত ছিলেন তার বইগুলো প্রত্যন্ত অঞ্চলে হয়তো যেত পাঠকের আগ্রহের কারণে, এবং তার বইয়ের সঙ্গে হয়তো অন্য আরো দু একজন লেখকের বই যেত। কিন্তু তিনি মারা যাওয়ার পর তো তার নতুন বই আর নেই, সুতরাং বইটা আর ওই পর্যন্ত যাচ্ছে না। পাঠক তাহলে বই কিভাবে কিনবে, যেহেতু আর সহজলভ্য না। আমাদের গ্রাম না হয় সহজলভ্য না, কিন্তু যেগুলো মফস্বল শহর সেখানেও সহজলভ্য না। মানে বইয়ের বাজার আসলে সংকুচিত হয়ে যাওয়া শুরু করলো। রকমারিকে আমি একটা রেভলিউশন বলি। রেভলিউশনটা বলে এই কারণে যে এখন যে আমাদের গ্রামে আমরা কখনো বইয়ের কথা চিন্তাও করতে পারতাম না, সেই গ্রামে এখন ফোন করে বা অনলাইনে অর্ডার করে বই পেয়ে যাচ্ছে মানুষ। এটা আমার কাছে একটা
যেটা আপনি বলছিলেন যে আবেগ ঘন ব্যাপার, এটা আবেগের চেয়ে অনেক বড় একটা ব্যাপার। ইটস আ মানে লাইক মিরাকল। কারণ হচ্ছে আপনি ধরেন একটা গ্রামে একজন মাত্র মানুষ বই পড়ে। এখন তার জন্য নিশ্চয়ই একটা লাইব্রেরি হবে না। কারণ যিনি লাইব্রেরিটা দিবেন তার একটা কস্ট আছে, তাই না? হ্যাঁ। তো এক্সপেন্ডিচার আছে। তো এই যে খরচটা সে কিভাবে বহন করবে? ওই ১ কপি বই বিক্রি করে কি তার খরচটা সে বহন করতে পারবে না। রকমারি ঠিক এই জায়গাটায় ওই একজন পাঠকের কথাও চিন্তা করেছে। যেটি অসাধারণ একটা ঘটনা বাংলাদেশের সামগ্রিক লেখক, প্রকাশক এবং বই বিপণনের পাঠকের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে সামগ্রিকভাবে। ব্যক্তিগতভাবে আবেগের জায়গাটা সেটি হচ্ছে আমি যখন বই লিখি তখন একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ তখন সোশ্যাল মিডিয়ার প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপ এবং চারপাশে একটা ফিসফিসানি যে বইয়ের পাঠক কমে যাচ্ছে। কারণ আপনার চারপাশে অনেক বিকল্প মাধ্যম। রেডিও, টেলিভিশনে হাজারটা চ্যানেল, ইউটিউব, ভিডিও গেমস, নেটফ্লিক্স। কে হচ্ছে গিয়ে আপনার বই পড়বে? ফেসবুক, না? ঠিক এই সময়টায় আমার সঙ্গে রকমারির টিম থেকে আমার এখনো মনে আছে সাদি ভাই, শুভ, মুন একদম প্রথম থেকেই আমরা উই আর মানে ওয়ার্কিং টুগেদার অ্যান্ড খুব ইন্টেন্সলি কাজ করতাম। মিশু, হিমেল। তো আমার মনে আছে এই হিমেলেরও মনে থাকার কথা ক্যামেরার পেছনে বসে আছে যে আমরা কিছু আইডিয়া ইমপ্লিমেন্ট করা শুরু করি। যেটা বাংলাদেশে সম্ভবত প্রথম। সেটা হচ্ছে ধরেন আপনার সবচেয়ে প্রিয় লেখক আপনি একটা বই অর্ডার করেছেন। তিনি যদি হঠাৎ করে আবিষ্কার করেন যে আপনি বইটা অর্ডার করার পরে আপনাকে রকমারি থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনার বইটা ডেলিভারি দিতে আমাদের ডেলিভারি পার্সন আপনার বাড়িতে গেছেন। আপনার দরজায় নক করছে টক করে আপনি দরজাটা খুলে দেখলেন কি আপনার সেই প্রিয় লেখক বইটা নিয়ে দাঁড়িয়ে আছেন। অসাধারণ একটা অনুভূতি। অসাধারণ একটা অনুভূতি। আমি ধরেন আমার যদি প্রিয়তম লেখককে আমি দেখতাম যে তিনি এসে দাঁড়িয়ে আছেন। এর চেয়ে বড় অনুভূতি আমার লাইফ টাইম মেমোরি। এবং নিজে হাতে ওই বইটাই দিচ্ছেন। ওই বইটাই দিচ্ছি। তো রকমারি এই ধরনের আমি জানি না প্রপোজাল হয়তো অনেকেই দিয়েছিলেন। অনেকেই হয়তো এটিকে তখন ভেবেছিলেন যে একজন লেখক এত সস্তা যে তিনি বই ডেলিভারি ম্যান হয়ে যাবেন। কিন্তু আমাকে যখন বলা হলো তখন আমি বললাম যে এটা তো অনেকটা এরকম যে বইয়ের ফেরিওয়ালা। তো আমার কাছে মনে হয়েছে এটি নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি আমাকে হতে হয়েছে। প্রচুর মানে তীক্ষ্ণ বাণে বিদ্ধ হতে হয়েছে। কিন্তু আমি বিষয়টাকে খুবই পজিটিভলি দেখেছি। আমি নিজেকে ভেবেছি যে বইয়ের মতো একটা মহৎ জিনিসকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি রকমারির এই যাত্রায় সঙ্গী হতে চাই। এবং তখন আমরা যুগপতভাবে হিমেল তোমার নিশ্চয়ই মনে আছে আমরা সকালবেলা শুরু করতাম মানুষের বাড়ি গিয়ে বই দেওয়ার। ওরা ফোন করতো, ক্যামেরা রেডি রাখতো। যখন কেউ আপনার দরজা খুলে আমাকে দেখেছে তার যে ইমোশনসটা ওইটা আমার জন্য এত বড় ইন্সপিরেশন ছিল। এবং আমরা সকাল থেকে রাত ২টা, ৩টা, ৪টা পর্যন্ত একটানা ক্লান্ত হয়ে আমরা ফিরেছি না হিমেল? আমরা হচ্ছে ঢাকার বাইরে মানে ২-৩ ঘন্টা পথ সেখানেও গিয়েছি। এবং এরকমও হয়েছে মানে অসাধারণ অভিজ্ঞতার গল্প আছে। এই গল্পগুলো শুনলে হয়তো আপনি নিজেও ইমোশনাল হয়ে যাবেন। সো আমি বলি এটা যে এই যে যাত্রার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করেছিলাম সেখানে আমরা পাঠকের কাছে যে ধরনের রেসপন্স পেয়েছি সেগুলোর প্রত্যেকটা এত গভীরতম অনুভূতির সঙ্গে সম্পৃক্ত যে এখানে আসলে ঠিক কতটা আবেগ মানে জড়িত আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। ভাইয়া যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা বললেনই, এখানে হচ্ছে আমার একটা অনুভূতির কথা শেয়ার করি। সেটা হচ্ছে ধরা যাক ছোটবেলায় আমি হচ্ছে ধরা যাক অন্য কোনো একজন রাইটারের বই ছোটবেলায় তো শীর্ষেন্দু, সমরেশ এগুলো পড়েছি বা তারাশঙ্কর এগুলো পড়েছি। তো তাদের গল্পগুলো পড়তে গিয়ে মাথায় কিন্তু কোনো পার্টিকুলার কোনো ভয়েস বাজতো না। আমার বেলায় যেটা হয়েছে, আমি সাদাত হোসাইন ভাইয়ার বই আগে পড়িনি। আগে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইয়াকে দেখেছি এবং ভাইয়ার কথা শুনেছি। এরপর যখন আমি বই পড়তে যাচ্ছি, তখন হচ্ছে মাথায় ভাইয়ার ভয়েসটাই হচ্ছে বাজে। সো পাঠক নিচে কমেন্ট করতে পারেন যে আপনাদের কখনো এরকম হয়েছে কিনা, যে যখন ভাইয়ার বই পড়ছেন বা এরকম কিছু হচ্ছে তখন হচ্ছে ভাইয়ার ভয়েসটা মাথায় বাজে কিনা। এবং আইডিয়াটা আমি রিলেট করতে পারি এইভাবে, এখন আপনার সাথে কথা বলতে গিয়ে আমি ওই বই পড়ার অনুভূতি পাচ্ছি, আর বই পড়তে গেলে হচ্ছে আমি ভাইয়ার সাথে আড্ডা মারার অনুভূতিটা পাই। সো এরকম কিছু যদি আপনাদের সাথেও হয়ে থাকে ছোট করে একটা কমেন্ট করতে পারেন। ইন দ্য মিন টাইম ভাইয়ার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা মেনশন করলাম যে আমরা তারাশঙ্কর কিংবা শীর্ষেন্দু, সমরেশ এগুলো পড়ে বড় হয়েছি, আপনিও ছোটবেলায় বা এরকম এর মধ্যে দিয়েই হয়তো গিয়েছেন। তো ওদের বই কিন্তু আমাদের কাছে প্রচুর আসতো, কিন্তু উল্টোটা আসলে খুব একটা কিন্তু হতে দেখা যেত না। বা শীর্ষেন্দুর একটা বই খুললে আমরা ওপার বাংলার যে জীবনাচার দেখতাম, তাদের যে দৈনন্দিন জীবনের উপকরণ, সেটা কিন্তু এখান থেকে অনেকটাই ডিফারেন্ট, আর আমাদেরটা হয়তো তাদের কাছেও ডিফারেন্ট। সো পার্থক্যটা কি ছিল বা ব্যারিয়ারটা কি ছিল যে যেত না কেন, আর এখন আপনি হচ্ছে এখানে পরিবর্তনটা কি দেখতে পান নিজের এক্সপেরিয়েন্স থেকে যদি শেয়ার করতে পারেন? আমি ঠিক
জানি না কি কারণে আমাদের দেশের এটা পলিটিশিয়ানরা ভালো বলতে পারবেন বা যার ডিসিশন মেকার তারা ভালো বলতে পারবেন। আমি জানি না, কিন্তু আমার এই আক্ষেপটা সবসময় ছিল যে আমরা শুনতাম পত্রিকায় যে পড়তাম যে আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলো ওখানে আপনার ওদেরটা আমরা যত সহজে দেখতে পারি তারা দেখতে পারেন না, কিন্তু শুনতাম। ইভেন এটাও শুনতাম যে আমাদের বইগুলো হচ্ছে ওখানে আমাদের এখানে যেমন অ্যাভেলেবেল ছিল, আমাদের লেখকদের বইগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল না। তো এটি আসলে যেহেতু আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের অনুভূতিও কিন্তু দারুণভাবে, আমি যখন কলকাতায় প্রথম যাই এবং এখনো পর্যন্ত আমার কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, যে ভালোবাসা তাদের কাছ থেকে আমি পেয়েছি সেটা শুধুমাত্র লেখক পাঠক সম্পর্ক না, তার বাইরেও তারা ওন করে আমাদেরকে, কারণ তাদের বেশিরভাগ মানুষের শেকড় আসলে এখানে। তো এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটার ট্রান্সমিশনে তাহলে সমস্যাটা কোথায়? এটি আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল। তো আমি আসলে রাজনৈতিক জায়গাগুলোতে কোনো ধরনের স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনি যেটি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া বা পরবর্তীতে এটির পরিবর্তনটা আসলে ঘটেছে কিনা কিংবা ঘটলে কিভাবে, আমার কাছে মনে হচ্ছে জিওগ্রাফিক্যাল বর্ডারের ধারণাটাই গ্লোবালি আসলে অনেক বেশি বদলে গেছে। আগে ধরেন আপনি একটি বিদেশি সিনেমা দেখার জন্য মানে কাঠখড় পোড়াতে হতো, এখন আপনি চাইলে একটা ক্লিকে একটা সিনেমা দেখে ফেলতে পারেন। আপনি এখন আমাদের দেশের যারা আপনার টেলিভিশন পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেস, আপনি শুনলে অবাক হবেন, আমি যখন কলকাতায় যেতাম 2016-17 তখন আমাকে জিজ্ঞেস করতো, আপনি কি মোশাররফ করিমকে চেনেন? আপনি কি অপূর্বকে চেনেন? তো আমি বলতাম যে চিনি। তাহসানকে চেনেন? হ্যাঁ। আচ্ছা, ওনাদেরকে আমার খুবই পছন্দ, আমাদের খুবই পছন্দ। তো আমি যখন অবাক হতাম যে ওনারা কিভাবে ওখানে পছন্দ। তখন আমি বুঝলাম যে ইউটিউবের তো আর কোনো বাউন্ডারি নেই। সো তারা ইউটিউবের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এবং এখন আমরা যদি ওয়েব সিরিজগুলোতে ওপার বাংলার দর্শকদের যেই উচ্ছ্বাস আমাদের ওয়েব সিরিজগুলো নিয়ে, আমরা বুঝতে পারি যে আমাদের সেই জিওগ্রাফিক্যাল বাউন্ডারি উঠে গিয়ে যে একটা ওপেন ভিলেজ তৈরি হয়েছে, ওপেন গ্লোবাল একটা তৈরি হয়েছে, প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানটার মাধ্যমে তারা আসলে আমাদের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছে। বইয়ের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটছে। কিভাবে ঘটছে সেটি হচ্ছে, আমি যখন 2016 সালে লিখতে শুরু করি তখন হঠাৎ করে আমার মাথায় একটা 2015 সালের দিকে মাথায় এসে যাচ্ছে, আমি যে লিখি, ফেসবুকে লিখছি বা বই লিখছি, আমাকে এখানকার পাঠকরা অনেক অ্যাপ্রিশিয়েট করছেন। তো আমাদের অনুভূতি কিন্তু একই রকম। একই রকম মানে ধরেন আপনি একটা ওয়েস্টার্ন ফ্যামিলির যে ধরনের ভ্যালুস, যে ধরনের আপনার বিলিভস, আমাদের ফ্যামিলি ভ্যালুস কিংবা বিলিভস কিন্তু একরকম না। এখানে অনেকটা পার্থক্যর জায়গা আছে। কালচারাল একটা বড় ধরনের গ্যাপ আছে। কিন্তু ফিলোসফিক্যাল গ্যাপ আছে, প্র্যাকটিসের ব্যাপার আছে। কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমাদের আসলে সেই অর্থে কোনো গ্যাপ নাই। আমরা একইভাবে অনুভব করি। আমরা একইভাবে হচ্ছে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি ভালোবাসা, রাগ, ক্ষোভ প্রকাশ করি এবং অনুভব করি। তো আমার কাছে মনে হয় যে আমরা গল্পের মধ্য দিয়ে তো এই অনুভূতিগুলোকেই ট্রান্সমিট করি। তাহলে আমার পাঠক কেন শুধুমাত্র বাংলা ভাষাভাষী, বাংলাদেশের বাংলা ভাষাভাষী পাঠক হবেন? হ্যাঁ, জিওগ্রাফিক বাউন্ডারিতে কেন থাকবেন? তাহলে আমি কেন হচ্ছে ওখানকার পাঠকের জন্য আমার লেখা বা আমার গল্পগুলো বা আমার অনুভূতিগুলো ছড়িয়ে দিয়ে তাদেরকে স্পর্শ করার চেষ্টা করি না কেন? সেই ভাবনা থেকেই আমি ফেসবুকে আমার যারা অল্প কিছু কলকাতার বন্ধু আছে তাদের মধ্যে আমি আমার লেখাটাকে আরো বেশি ছড়ায় দেওয়ার চেষ্টা করলাম। এবং তারা যখন আমার লেখাগুলো ভালো লাগলো এবং শেয়ার করা শুরু করলো, তখন তাদের বন্ধুদের মধ্যেও এটা ছড়িয়ে যাওয়া শুরু করলো। এটি একটা সময় গিয়ে আমার একটা বড় পাঠক তৈরি করে ফেললো কলকাতায়, যার প্রতিফলন ঘটলো। আমি যখন কলকাতা বইমেলায় গেলাম তখন দেখলাম যে পাঠকরা আমাকে খুঁজছে, আমার বই পড়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। এটা কি রিসেন্টলি? এটা 2016 সাল থেকে অল্প 2016 সালে সম্ভবত আমার 10 বা 15 বা 20 কপি বই বিক্রি হয়েছিল। তো এটা আসলে বেড়েছে গত 3-4 বছরে। কিন্তু বিস্ময়কর যে ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে যে এবার বইমেলায়, অর্থাৎ 2022-এর বইমেলায় আমি যাই হচ্ছে প্রায় 2 বছর বা 2.5 বছর পরে, যেহেতু করোনা ছিল। তো এবার বইমেলায় গিয়ে যে ঘটনাটি আমি দেখেছি সেটি রীতিমতো স্বপ্নের চেয়েও বেশি ছিল। অভাবনীয় একটা দৃশ্য যে দীর্ঘ লাইন ধরে পাঠক অপেক্ষা করছেন আমি কখন যাব, এবং বাংলাদেশ প্যাভিলিয়নে ছোট ছোট স্টল এবং সেখানে হাঁটার প্যাসেজটাও অনেক ছোট, খুব বেশি মানুষ ঢুকতে পারে না। এজন্য ইন্ডিয়ার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন হচ্ছে আমাকে বসানোর জন্য প্যাভিলিয়নের বাইরে খোলা জায়গায় বইমেলা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জায়গা করে দিয়েছে। কারণ যদি আমি ওই প্যাভিলিয়নের মধ্যে ঢুকি তাহলে তারা পুরো প্যাভিলিয়নটা একটা মেস আপ হয়ে যাবে, কারণ হচ্ছে এত পাঠককে তারা জায়গা দিতে পারবে না।
তো আমি যখন বইমেলার ভিতরে, আমি বাংলাদেশ হাইকমিশনের একটা গাড়ি ছিল, ওটা তো আমি যখন বইমেলার ভিতরে ঢুকলাম, ঢুকে যখন আমি গাড়ি থেকে নামলাম, নিয়ে দেখি যে দীর্ঘ লাইন। তো আমি ভাবলাম যে এমন হয় প্যাভিলিয়নে ঢোকার জন্য লাইন দিয়েছে, কিন্তু আমি যখন গাড়ি থেকে নামলাম দেখলাম যে পুরো জলোচ্ছ্বাসের মতো এই লাইন ভেঙে সবাই ছুটে আসছে, এবং ওখানে কিছু পুলিশও ছিল, ওনারাও হচ্ছে আসলে ব্যারিকেড দিয়ে রাখতে পারতেছেন না। অ্যান্ড আই ওয়াজ লিটারালি ক্রাইং না, কারণ হচ্ছে ধরেন তাদের এক একজন ধরেন শিলিগুড়ি থেকে আসছে, জলপাইগুড়ি থেকে আসছে, তারপরে ধরেন মানে আসাম থেকে আসছে, মানে এরকম। তো ওই অনুভূতিটা আসলে বলার মতো না, এবং আমার কাছে মনে হয়েছে যে আপনি যে লেখা দিয়ে, ভাষা দিয়ে অনুভূতি গভীরতম স্পর্শ দিয়ে অন্যকে ছুঁয়ে দিতে পারেন, সেটা আসলে আমার জন্য অসাধারণ ব্যাপার ছিল। তো আপনি যেটি বলছিলেন, এটি হয়তো আমি আমার জায়গাটা বললাম, বা আমি যারা চলচ্চিত্র অভিনয় করেন তাদের কথা বললাম। সকল ক্ষেত্রেই যদি আপনি আপনার অনুভূতিটাকে সত্যিকার অর্থেই নির্ভেজালভাবে গভীরতম অনুভব দিয়ে প্রকাশ করতে পারেন, এটা আসলে অন্য মানুষকে স্পর্শ করবেই। তো যেহেতু আমাদের এখন ওই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা অন্তত কন্টেন্টের ক্ষেত্রে উঠে গেছে, সেহেতু আমাদের বা যে কোনো পৃথিবীর যে কোনো কন্টেন্টেই যদি স্পর্শময়তা থাকে, তারা অন্য ভাষা, অন্য সংস্কৃতি, কিংবা একই ভাষার অন্য সংস্কৃতির কিংবা অন্য দেশের একই ভাষার মানুষদেরকে স্পর্শ করতেই পারবে। সো ওই জায়গাটায় আমরা মনে হয় যে এখন সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা ভার্চুয়াল একটা নতুন জগতের কারণে হোক, সেটি আমরা করতে সক্ষম হচ্ছি। প্রযুক্তি তো এখানে হচ্ছে আমাদের যে ব্যারিয়ার গুলো কিংবা যে গ্যাপ গুলো সেগুলো পূরণে টু সাম এক্সটেন্ট বলতে পারি যে এগিয়ে এসছে। অবশ্যই। আবার প্রযুক্তির ভিন্ন ধরনের প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই। পাঠক আপনারাও হয়তো রিলেট করতে পারবেন যে রিসেন্টলি আমরা হচ্ছে মিড জার্নি কিংবা ডালি এরকম ধরনের কিছু এআই দেখেছি, যারা হচ্ছে একটু দুই একটা বর্ণনা দিয়ে দিলে বা দু চারটা কিওয়ার্ড দিয়ে দিলে খুবই চমৎকার ছবি এঁকে দিতে পারে, এবং দেখে আপনার বোঝার উপায় নেই যেটা কি একজন শিল্পীর দিনের পর দিন পরিশ্রমের ফলে আঁকা ছবি, নাকি একটা এআই জাস্ট কয়েক মিনিটের মধ্যে হচ্ছে এই জিনিসটা তৈরি করে ফেলেছে। এবং খুব রিসেন্টলি এরকম কিছু জিনিস তৈরি হচ্ছে যেখানে আপনি হয়তো কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলেন যে প্রেমের উপন্যাস বা থ্রিলার গল্প, দু একটা ক্যারেক্টারের ট্রেইট এরকম বলে দিলেন, এবং সেই এআইটা হচ্ছে খুব সুন্দর করে এরকম একটা গল্প আপনাকে লিখে দিল। এবং সেটা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে মিল নেই। একজন রাইটার যেরকম ক্রিয়েটিভ চিন্তা থেকে নতুন একটা গল্প তৈরি করেন, ওরকম নতুন একটা গল্প। তাহলে এই যে লেখকদের কাজ বা ক্রিয়েটিভ কাজ, যেগুলো মানুষের অনুভূতি নিয়ে হচ্ছে কাজ করা, অনুভূতি নিয়ে খেলা করা, সেই জায়গায় যে যন্ত্র একটা জায়গা করে নিতে যাচ্ছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, থ্যাংক ইউ। উত্তরটাও ইন্টারেস্টিং, আমি বলি। পেইন্টিং এবং ফটোগ্রাফি, ধরেন আপনি পাবলো পিকাসো কিংবা ধরেন সালভাদর দালি, তাদের একটা পেইন্টিং যেটা কপি না, অরিজিনাল পেইন্টিং এর দাম কত হতে পারে? বিলিয়ন বিয়ন্ড ইমাজিনেশন, মানে billion, অনেক বেশি। আচ্ছা, এবার যদি সেটা হয়, পৃথিবীর ইতিহাসে ঠিক এরকম বিখ্যাত বিখ্যাত ফটোগ্রাফার আছে, আর নামও বলতে পারি আমি অনেকে, তো তাদের ফটোগ্রাফির দাম কেন পেইন্টিং এর কাছাকাছি না? এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন তো আপনি? একটা হতে পারে যে সেটা হচ্ছে কোনো পরিশ্রমের ফলে, মানে তুলির আঁচড়ে আসেনি, না ছবি তুলতেও পরিশ্রম করতে হয়েছে, ফ্রেমিংটা ধরতে হয়েছে, চিন্তা করতে হয়েছে, বাট পুরোটা হচ্ছে নিজের কল্পনা না, অলরেডি একটা জিনিস সেটাকে হচ্ছে ফ্রেমবদ্ধ করা, এই পার্থক্যটা হয়তো থাকতেই পারে। দ্যাটস এ গুড আনসার, বাট আমি আপনাকে জিনিস বলি যে সেটা হচ্ছে যে ছবি তোলা কিন্তু একটা বিশাল আর্টের ব্যাপার। কেন? Definitely. কেন? সেটা হচ্ছে আপনি যদি ধরেন এখন তো ছবি তোলা অনেক সহজ। হ্যাঁ, লিটারালি যে কেউ সেকেন্ডে একটা ছবি তুলে ফেলতে পারে। একটা সময় ছবি তোলা এবং সেটাকে দৃশ্যমান করা কিন্তু বিশাল মানে ক্রিয়েটিভ আর্টের, মানে বুঝতে পারেন এটা ওয়াশ করা, এটার আপনি মানে পুরো যখন আমরা ইয়াতে যে ফিল্মে ওয়াশ করা লাগতো, কতটুকু ডেভেলপ করা লাগতো, হ্যাঁ, এটার এক্সপোজার কি হবে, মানে ইটস সামথিং মানে বিয়ন্ড, পুরোটাই হচ্ছে আপনার ম্যানুয়ালি করা লাগতো। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে হচ্ছে ইউনিকনেসের একটা ব্যাপার আছে। ইউনিকনেস মানে কি, পাবলো পিকাসো যে ছবিটা এঁকেছেন সেটার মাত্র একটা কপি আছে, একটা কপি, যে কপিটা উনি এঁকেছেন, বাকিগুলো সব কি কপি। একটা পিস আছে যেটা শুধু উনি এঁকেছেন, আর বাকিগুলো কি কপি। লিওনার্দো দা ভিঞ্চি যে মোনালিসা এঁকেছেন, মোনালিসা তো আমরা টি শার্টের উপরও পাই, তো এটা কি মোনালিসা? না, মোনালিসা হচ্ছে যেটা লুভরে আছে, ওইটাই হচ্ছে মোনালিসা। দ্যাটস ওয়াই মোনালিসা কি বিয়ন্ড অফ ইমাজিনেশনের দাম।
কিন্তু ফটোগ্রাফি কি, ফটোগ্রাফি যতগুলো আপনি ওয়াশ করবেন প্রত্যেকটাই ফটোগ্রাফারের তোলা, প্রত্যেকটা কিন্তু ফটোগ্রাফারের তোলা। দ্যাটস এই ফটোগ্রাফি ইউনিক না, মানে ইউনিক না বলতে এক পিস না। বাংলাদেশের একজন বিখ্যাত আলোকচিত্রী আছেন যার নাম হচ্ছে আনোয়ার হোসেন, প্রয়াত হয়েছেন, সিনেমাটোগ্রাফার ছিল, আমার সঙ্গে খুব ব্যক্তিগত ইয়া ছিল। তা আমি একবার ওনার সঙ্গে কথা প্রসঙ্গে শুনেছিলাম যে উনি ওনার অনেকগুলো ছবি তোলার পরে সেগুলোর একটা কপি প্রিন্ট করার পরে সেগুলোর আপনার নেগেটিভ নষ্ট করে ফেলেছেন বা ফেলবেন এরকম আমাকে বলতেছিলেন, আমি ভুলে গেছি। কারণ কি, কারণ তখন ওই ছবিটা কি হতো একটাই, এবং ওটার আর্কাইভাল ভ্যালু আপনি চিন্তা করেন, ঠিক আছে? এই কথাটা বলার মানে হচ্ছে এআই আসুক আর যাই আসুক, ধরেন পৃথিবীতে এখন মানুষের কাছে সবকিছু তো সহজলভ্য হয়ে গেছে না? কিন্তু আমি রকমারিতে কেন অটোগ্রাফ দিতে আসছি হাতে দিয়ে? আমি তো চাইলে একটা বইতে অটোগ্রাফ দিয়ে এগুলো সব প্রিন্ট করে দিতে পারতাম, বাট সিল বানিয়ে দিতে পারতাম। কিন্তু না, কারণ হচ্ছে মানুষ যখন পৃথিবী সবকিছু অনেক বেশি আর্টিফিশিয়াল হয়ে যাবে তখন সবচেয়ে নন আর্টিফিশিয়াল, সবচেয়ে ন্যাচারাল জিনিসটা মূল্যবান বেশি হয়ে ওঠে। আমি কি বলেছি খেয়াল করেন, আপনি আজকে আজকে থেকে 30 বছর 40 বছর আগে বাজারে গিয়ে যে মুরগিটা পেতেন সেই মুরগিটাই কিনতেন, যে সবজিটা পেতেন সেটাই কিনে ফেলতেন। এখন আপনি খোঁজ করেন কোন দোকানে অর্গানিক ফুড বিক্রি এবং সেই অর্গানিক ফুডটাও রিয়েল ফুড কিনে, এবং সেটার দাম যেটা ছোটবেলায় আপনি দেখতেন যে এটা মানুষ সবচেয়ে অবহেলা করে কিনছে, সেটা এখন 50 গুণ বেশি দাম দিয়ে কিনছে, বিকজ মানুষ এখন অনেক কৃত্রিমতার ভিতরে অকৃত্রিম জিনিসটাকে খুঁজছে, ঠিক আছে? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি যতই ছবি আঁকেন, যতই বই লেখেন, যতই আপনি যা কিছু করেন না কেন, ওই অকৃত্রিম অনুভূতিটার আবেদন যত বেশি কৃত্রিমতা বাড়বে, অকৃত্রিম অনুভূতির আবেদন তার চেয়ে শত শত গুণ আরো বেশি বাড়বে। মাথায় রাখার মতো বিষয়। ভাইয়া, এর পরে আরেকটা জিনিস নিয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেকের কাজ সেই প্ল্যাটফর্মগুলোতে প্রতিফলিত হচ্ছে, আপনারটাও হচ্ছে। সো এই প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করে হচ্ছে লেখা, এই জিনিসটাকে কিভাবে দেখেন, বা এই জিনিসটাকে টার্গেট করে কিছু একটা করার প্ল্যান, বা আপনার এরকম কোনো প্ল্যান আছে কিনা যে এটাকেই ধরেন টার্গেট করে করা? একটা তো হচ্ছে ধরেন আপনার এক্সিস্টিং কাজ আছে, সেটাকে আমরা ট্রান্সফার করলাম বা হচ্ছে ওখানে প্রতিফলন ঘটালো, বাট ওটাকে টার্গেট করে লেখা, ওই জনরাটাকে হচ্ছে শেপ করা, এরকম কোনো প্ল্যান হচ্ছে আপনার মধ্যে আছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি মানুষ হিসেবে প্রচন্ড পজিটিভ। ধরেন এই প্রচলিত অনেক বিষয়কেই হচ্ছে মানুষ এত বেশি সার্বজনীন বা ফিক্সড বলে ধরে নেয়, পরিবর্তনকে মানতে পারে না। কিন্তু আমি সবসময় পরিবর্তনের পক্ষে, যদি সেটা ইতিবাচক হয়। হ্যাঁ, এখন ধরেন একসময় প্রচুর মঞ্চনাটক লেখা হতো, এখন কিন্তু আর লেখা হয় না, খেয়াল করছেন? এখন তো লেখা হয় না, আমি খুবই কম হয়, বা আমি যেহেতু জানি না এই সময়। সম্ভবত সিরাজউদ্দৌলার গল্প নিয়ে অসংখ্য মঞ্চনাটক লেখা হয়েছে এবং বিখ্যাত বিখ্যাত লেখকরাই লিখেছেন। রায় বিনোদিনী, তারপরে হচ্ছে আপনার এরকম অনেক আছে। তার মানে কি তখন মঞ্চনাটককে কেন্দ্র করে উপলক্ষ করেই লেখা হতো, তাই না? এখন সবকিছুর যে একই ফর্মে সবসময় হবে বিষয়টা এরকম না। এখন কেউ একজন উপন্যাস লিখতে পারে যে সে উপন্যাস লেখার সময় মাথায় রাখতে পারে এটা একটা ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট হতে পারে। সো ইট কুড বি, ইটস এ, কারণ আপনার যখন পরিবর্তন হবে পৃথিবী, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনার জগতের পরিবর্তন হবে, আমাদের এক্সিকিউশনের জগতে পরিবর্তন হবে। এবং যদি কেউ এটা লেখে, কেউ যদি একটা গল্প লেখার সময় ভাবে যে এটাকে আমি এইভাবে লিখতে চাই যাতে এটা সহজে ভিজুয়ালাইজ করা সম্ভব হয়, আই থিঙ্ক ইটস গুড থিং। এটা চাইলেই হচ্ছে কেউ একজন পারবে না, চাইলে এটা কেউ একজন পারবে না, যে পারবে সেই এটা পারবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আমি আপনি খুব ভালো ভালো প্রশ্ন করছেন। এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে ধরেন আমার যে উপন্যাসগুলো এগুলো খুবই বৃহৎ কলেবরের উপন্যাস। ধরেন আরশিনগর, অন্দরমহল বাংলাদেশে আমার মনে হয় না যে এই মুহূর্তে এটা কারোর পক্ষেই ভিজুয়ালাইজ করা সম্ভব। আমার কিন্তু অনেকেই এটা নিয়ে কথা বলেছে, কিন্তু আমি সবাইকেই বলেছি যে এই যেন তেন রকম কোনো কিছু আমি করতে চাই না, করলে এটা পারফেক্টলি পোর্ট্রেট করতে। ধরেন আপনি গেম অফ থ্রোনস যখন আপনি দেখছেন, ইভেন ইন্ডিয়াতে আপনি ধরেন যখন ওই যে কি যেন আছে বাজিরাও মাস্তানি দেখছেন, ঠিক আছে, বা ভিড় দেখছেন, ভিড় যারা এরকম ভিড় বা এটা কিছু থাকে না যে পুরোনো দিনের গল্প নিয়ে, তো সেগুলোর যে মেকিং, সেই মেকিং বা যে বাহুবলী দেখছেন, এখন বাংলাদেশে কেউ কিছু একটা বানায় যদি বলে যে আমি বাহুবলীর চেয়ে ভালো বানাইছি, তাহলে তো বললে হবে না, তাকে আসলে সত্যি অর্থে বুঝতে হবে যে আসলে স্ট্যান্ডার্ডটা কি। তো আমার গল্পগুলোর প্লট অনেক বৃহৎ। হ্যাঁ, ধরেন আমার নির্বাসন, এটা ধরেন আজকে থেকে আরো প্রায়
অনেক বছর আগের, প্রায় 30 বছর আগে, 40 বছর আগের, আরো বেশি 50 বছর আগের গল্প। ওর অন্দরমহল প্রায় 250 বছর আগের গল্প। তো এখন আরশিনগর এরকম 30 বছর আগের ঘটনা ঘটবে, এবং সেগুলো বৃহৎ গ্রামে, চর অঞ্চলে। তো এগুলোকে আসলে আমাদের দেশে সিনেমার ক্ষেত্রে বা ভিজুয়াল কন্টেন্টের ক্ষেত্রে যে বাজেটটা দেওয়া হয়, সেইগুলোই আসলে এগুলোকে সংকলন করা আমার কাছে মনে হয় না সম্ভব। তো তখন আমার মাথায় কিন্তু সাবকনশিয়াসলি আসে যে আমি অনেক সময় আমার কাজের ভিজুয়ালাইজেশনটা দেখতে চাই। তো হয়তো লিখতে লিখতে কখনো সাবকনশিয়াস মাইন্ডে হলেও আমি চিন্তা করি যে হ্যাঁ, যাতে এটা আমার কনটেক্সটটা এরকম থাকে যেটাকে সম্ভব হলে, সুযোগ হলে যাতে যেটাকে ভিজুয়ালাইজেশন করা যায়। এটা হয়তো কখনো না কখনো অবচেতনভাবে আমার মাথায় কাজ করে। অন্য অনেকের ক্ষেত্রে করে কিনা জানি না, আমি আমারটা বললাম। আর ভাইয়া আরেকটা জিনিস আমার মাথায় ঘুরছিল আপনি বলতে বলতে, এই যে আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগতেছে আমার। আই এম এনজয়িং দিস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি বলতে বলতে যেটা মাথায় আসছিল সেটা হচ্ছে যে বেশ কয়েকটা জনরা নিয়ে আপনি কাজ করেছেন, যেমন যে বইগুলোর কথা বললেন সেগুলোর কলেবরও অনেক বড়, টাইমলাইনটাও বড়, কিংবা হচ্ছে সময়টা একটা ডিফারেন্ট জায়গা। আবার থ্রিলার নিয়ে যে কাজটা করছেন, আমি রেজা সিরিজের কথা বলছি, সো এখানে আবার হচ্ছে দৃশ্যপটটা ভিন্ন। তো এই ট্রানজিশনটা, এটা কি আপনার হচ্ছে আগেই মাথায় ছিল যে এই ধরনের কাজ কিছু করবেন, ওরকম কোনো একটা তাড়না ছিল, নাকি হচ্ছে অন্য কাজগুলো করতে করতে হচ্ছে জিনিসগুলো আস্তে আস্তে আপনার ডটগুলো কানেক্ট হয়েছে এবং আপনি সেখান থেকে হয়তো অন্য জনরাতেও চলে যেতে পারেন? আমি ওয়াইল্ড ইমাজিনেশন করছি, ধরা যাক কথার কথা আপনার কাছ থেকে আমরা কোনোদিন কি একটা সায়েন্স ফিকশনের টাইপের কিছু পেতে পারি? ইউ আর টু গুড। মানে এই কারণটা বলতেছি আমি। আমি টু গুড ইন এ সেন্স, আমি যখন রেজা সিরিজ লিখি কিভাবে আসছে, মানে এই যে বললেন না যে কতগুলো ডটকে আপনি করতেছেন এবং অন্য একটা কিছু করতে গিয়ে, আমি একটা উপন্যাস লিখছি, নাম হচ্ছে নিঃসঙ্গ নক্ষত্র, যেটা হচ্ছে এক্সিম ব্যাংক হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছে, অন্যদিন এক্সিম ব্যাংক হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছে। উপন্যাসটা লিখতে গিয়ে একটা পুলিশ ক্যারেক্টার আসে, এবং ক্যারেক্টারটা কিন্তু অটোমেটিক্যালি এসেছে। এটা না যে আমি ক্যারেক্টারটাকে তৈরি করেছি, আমার আগের প্রি প্ল্যান ছিল। এটা একটা ঘটনার অনিবার্যতায় সে আসছে, মানে অপরিহার্য ছিল তার আসাটা। এবং তার নাম ছিল ফোরকান আলী। নামটা একটু উইয়ার্ড ছিল। তার গোঁফ আছে, সে চা খাইতে গেলে পিরিসে চা খায়, কারণ তার গোঁফ ভিজে যায় পিরিসে। হ্যাঁ, এবং সে হচ্ছে সিঙ্গারা দিয়ে আপনার চা ভিজায় খায়, এবং খুব একটু একটু ফানি ক্যারেক্টার, বাট শার্প। তো আমি যখন এই চরিত্রটা লিখি, আমার কিন্তু কোনো ধারণা ছিল না যে এই চরিত্রটা আসলে কোনো প্রমিনেন্ট কিছু হইতে পারে। বাট উপন্যাসে যখন বাজারে যাই, এমন না যে চরিত্রটা নিয়ে কেউ কথা বলছে আলাদা করে, কিন্তু আমার মাথায় চরিত্রটা গেঁথে ছিল। যে চরিত্রটা আমার লিখতে গিয়ে আমি এক ধরনের আনন্দ পেয়েছি। মানে চরিত্রটার মধ্যে আমি যেই ফানি জিনিসটা ঢুকাইছি, একই সঙ্গে সে একটা শার্প ক্যারেক্টার, সেটা মানুষ বুঝতে দেরি করতে হয়। যে তার ডায়লগগুলো হচ্ছে ধরেন কারোর সাথে খুব ফান করে কথা বলতেছে, কিন্তু কথার শেষে সে এমন একটা কথা বলবে যে লোকটা থতমত খেয়ে যাবে, যে তো এতক্ষণ আমাকে বোকা বানাইছে। পাঞ্চ লাইন। বা হ্যাঁ, কিন্তু তারপরে আমি জিনিসটা ভুলে গেছি। এরপরে বাংলাদেশের কোনো একটা একজন লেখক, উনি খুব ভালো লেখক, উনি ওনার একটা পোর্টালে এই উপন্যাসটা নিয়ে একটা রিভিউ লিখছে। তো উনি যখন রিভিউ লিখছে, তখন উনি এই ফোরকান আলীর সঙ্গে একজনের কনভারসেশনের বিষয়টা বর্ণনা করছেন। এই বর্ণনা করতে গিয়ে উনি রাশান কোনো একটা নোবেলের কোনো একটা ক্যারেক্টারের কথা বর্ণনা করছেন, যে আমার এটা পড়তে গিয়ে মনে হয়েছে যে মানে ওরকম একটা বা একটা সিনেমার, আমি ঠিক মনে নাই, যে ওনার কাছে এত ইন্টারেস্টিং লেগেছে এই ক্যারেক্টারটাকে, এত শার্প লেগেছে। নিশ্চয় আমার মাথায় গেঁথে গেছে আবারও। এবং ওইখান থেকে কিন্তু আমি রেজা সিরিজটা শুরু করি, একজন পুলিশ অফিসার। এবং রেজারও কিন্তু লম্বা গোঁফ আছে, সেও হচ্ছে পিরিচে ডুবায় চা খায়, গোঁফ ভিজে যায়, চায়ের সঙ্গে সিঙ্গারা পুরি খায়, এটা মিলে। এবং এটা কিন্তু আমার পাঠকদের খুব জনপ্রিয় এখন, তারা যে তারা পুরি খায় চায় ভিজায় আর কি, ঠিক আছে? তো দেখেন এইভাবে কিন্তু রেজা সিরিজটা আসছে। দেন হচ্ছে আমার কিন্তু আগে কখনো ভাবনা এইভাবে ছিল না যে আমি থ্রিলার লিখবো। এবং আমি এটা লেখার সময় ভাবছি যে আমি এটা জাস্ট লিখবো, লিখে দেখবো যে পাঠক কি রেসপন্স করে। যদি রেসপন্স ভালো না, আমি লিখবো না। বাট পাঠক দারুণ রেসপন্স করেছে, লিখেছি। প্যারানরমালের ক্ষেত্রেও ঠিক সেম ঘটনাটা ঘটেছে। আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। তো সিডনি শহরে আমি কিন্তু অনেকদিন থেকে, আমি ভূতের গল্প আমার খুব পছন্দ, বা ধরেন একটু অতি প্রাকৃতিক গল্প আমার পছন্দ। কিন্তু আমরা ছোটবেলায় যে ধরনের গল্প পড়ছি, যে ধরনের এনভায়রনমেন্ট পড়ছি, ধরেন একটা ভুতুরে জঙ্গল, একটা ভুতুরে বাড়ি, এসে আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের দেশের জনসংখ্যা তো বেশি, আমার ওই ধরনের জায়গা নাই। আসলেই নেই। হ্যাঁ,
এত আলো আগে তো এরকম ছিল না। আপনি যত ভূতের গল্প শুনবেন দেখবেন যে আজকে থেকে ১০০ বছর আগের ঘটনা। কারণ এখনকার নাই। কারণ এখন ভূত থাকবে কই? ভূত আপনি কোথায় নামাবেন? সেই শহরে ভূত ভয়ও না, আসবে না। তাদের ওরকম এখন বড় বাড়ি এখন পাওয়াও হ্যাঁ, যায় না। তাদের নিদান কাল। গ্রামে আপনার বাড়ির পেছনে জঙ্গল নাই। ঠিক আছে? সবকিছু ইয়া হয়ে গেছে। কোনো কিছুই নাই। মজা পুকুর নাই। সবখানে বাড়ি, মার্কেট, আলো ঝলমলে জায়গা। হ্যাঁ? আমি খুবই মানে হতাশ যে আমি এরকম একটা প্লট পাচ্ছি না। তো আমি সিডনিতে গেছি। তো সিডনি শহর এত পৃথিবীর অন্যতম মানে আধুনিক শহর। সেই শহরে ধরেন ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে আমি হঠাৎ করে দেখি একটা এরকম জঙ্গল। মানে এই শহরের কাছে একদম। এই জঙ্গলে আমরা সন্ধ্যাবেলায় ঢুকলাম, এখানে ছোট, ছোট লাইট জ্বালানো, হলুদ লাইট, হ্যাঁ? শুনশান কোথাও কেউ নাই। কিন্তু যাওয়ার পর দেখি ওখানে একটা লেকটা অনেকটা মজা পুকুরের মতো, হ্যাঁ? এবং সেখানে একটা শ্যাওলা ধরা বোট। ওই বোটের উপরে একটা খুব শ্যাওলা ধরা একটা বৈঠা, মানে আপনার এখনই দেখলে মনে হবে কেউ একজন লাফ দিয়ে উঠে এটা ধরবে। এবং সেটার ভেতরে একটা ভাঙা বাড়ি, বুঝছেন? পুরো আমার বাড়ি। এখনই গুজবাম্প হচ্ছে। হ্যাঁ, মানে কোথাও কোনো ইয়ে নেই এবং রাতের বেলা আমরা গেছি ৩ জন ৪ জন গেছি and I was so scared যে আচ্ছা কি হচ্ছে? এবং আমার মনে হচ্ছে আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি something is going to happen. and তারা বলে যে না এখানে এমন কিছু হবে না। এবং সিটি শহরের পাশে এবং পাশে একটা হাইওয়ে। দেন আমি বাংলাদেশে আসছি। আসার পর আমার কাছে মনে হয়েছে আমার ওই বাড়িটা নিয়ে এবং ওই জায়গাটা নিয়ে একটা গল্প লিখতে হবে। কিন্তু বাংলাদেশের কনটেক্সট আমি কিভাবে লিখবো? তখন আমি খুঁজে বের করলাম যে চিটং থেকে কক্সবাজার যাওয়ার পথে যে রাস্তাটা, এই রাস্তাটা আমি অনেক আগে গেছিলাম। ওই রাস্তাটা অনেকটা ওইরকম। ওইটার পাশে যদি একটা পোড়ো বাড়ি থাকে, দেন হচ্ছে আই ক্যান এস্টাবলিশ আ স্টোরি অ্যান্ড দেন আই এস্টাবলিশ দ্য স্টোরি। তো আপনি যেটা বলছেন যে গল্প আসলে আগে থেকে সবসময় প্ল্যান করে হয় না। গল্প আসলে ঘটনাচক্রে হয়ে যায়। যেমন আমি কিশোর উপন্যাস লিখতে চাই বা কিশোরদের নিয়ে গল্প লিখেছি, এটা আগে থেকে প্ল্যান। কারণ আমি কিশোরদের নিয়ে কাজ করতে আমার জীবনের অন্যতম সেরা অধ্যায় হচ্ছে আমার কৈশোর। সো আমি এটা নিয়ে লিখতেই পারি। কিন্তু বাকিগুলো আসলে হয়ে গেছে। আপনি যেভাবে বলছেন ওভাবে। হ্যাঁ, আর পাঠকের জন্য এটা কিন্তু খুবই রিফ্রেশিং একটা ব্যাপার। যে আমার প্রিয় পাঠক, প্রিয় লেখক, আমি এই জনরার গল্প তার কাছ থেকে পাই। আজকে আবার এই নতুন একটা জিনিস পেলাম। সো হুম, এখানে হুম। হচ্ছে রিফ্রেশিং একটা একঘেয়েমিটা ব্যাপার। একটু হ্যাঁ, একঘেয়েমিটা কেটে ডেফিনিটলি যাবে। কাটে। হুম। ফাইনালি ভাইয়া, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? মানে একজন লেখকের আসলে কি পথ চলার আসলে শেষ আছে? মানে একজন লেখক যখন কিংবদন্তি তুল্য হয়ে যান, তখন মানুষ তাকে কিংবদন্তি মনে করে বা ওই মর্যাদাটা দেয়। তার কি আসলে আশাটা কখনো পূরণ হয় বা তার কাছে কি জার্নিটা কখনো শেষ হয়? আহ এটা খুব কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই কারণে সেটা হচ্ছে আমার একটা উপন্যাস আছে নাম হচ্ছে 'অর্ধবৃত্ত'। 'অর্ধবৃত্তে' আমি একটা কথা বলেছিলাম যে জীবন আসলে কখনোই পূর্ণবৃত্ত না। জীবন সবসময় অর্ধবৃত্ত। কারণ হচ্ছে আপনি যদি ১০০০ বছর বেঁচে থাকেন, তারপরে আপনি মরার সময় অনেকগুলো আক্ষেপ নিয়ে মরবেন। তো লেখক জীবন আসলে হচ্ছে আক্ষেপের জীবন, অফুরন্ত আক্ষেপের জীবন। ঠিক আছে? এখানে আক্ষেপ প্রাপ্তির যে বিষয়টা আছে, সেই প্রাপ্তিগুলো আপনাকে আরো বেশি আক্ষেপ তৈরি করে দেবে। যেমন কি? যেমন ধরেন আপনি প্রচুর মানুষের অভাবনীয় ভালোবাসা পেলেন। অভাবনীয়টা কখন অভাবনীয় থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি এটা আগে কখনো পান নাই। তো যখন আপনি পেয়ে যাবেন তখন এটা আপনার কাছে মনে হবে যে ওকে ফাইন। ওই ১ম পাওয়াটা খুব আনন্দময় হবে। পরের পাওয়াটা একটু কম আনন্দময় হবে। তখন আপনাকে আরেকটা অভাবনীয় আনন্দ প্রলুব্ধ করতে চাইবে যে আমি আবার কি পাইতে পারি? তো এই আবার কি পেতে পারি? এই প্রত্যাশার আসলে কোনো শেষ নাই। তো এই কারণে লেখক জীবনের আক্ষেপের কখনোই আসলে শেষ আছে বলে আমি জানি না। পরিতৃপ্তির প্রচুর জায়গা আছে। পরিতৃপ্তির প্রচুর জায়গা আছে। কিন্তু আল্টিমেটলি সকল পরিতৃপ্তি একটা সময় আক্ষেপ হিসেবে নতুন আক্ষেপের কাছে আড়াল হয়ে যায়। তার মানে লেখক জীবন শেষ অবধি আক্ষেপেরই। সাদাত ভাই, এতক্ষণ তো আমি আপনাকে হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন করছিলাম, খোঁচাচ্ছিলাম। হুম, এখন ফ্লোর পুরোপুরি আপনার। আমরা হুম, শেষ করার আগে হুম। আমাদের পাঠকরা, আমাদের দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। তাদের জন্য পুরোপুরি আপনার ফ্লোর ছেড়ে দিচ্ছি আমি। না আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে অনেক আনন্দ পাচ্ছি। মনে হচ্ছিল যে মানে সিরিয়াসলি এত মানে একটু ডিফারেন্ট টাইপের মানে সাধারণত যেটা বলছিলেন ১ম এ যে সবাই প্রশ্ন করে, কিভাবে লেখালেখিতে আসছেন, কি এরকম বাট মানে আমার আমার ভালো লাগে যখন মানুষ একটু ডিফারেন্ট প্রশ্ন করে। আমি আপনাকে বলছিলাম যে আপনি যত কঠিন প্রশ্ন পারেন আমাকে করেন। আই লাভ টু আনসার। আমার বোঝাবুঝি অনেক ক্লিয়ার আমার ধারণা। তো এইজন্য আমি যখন কোথাও যাই কেউ যখন আমাকে বলে যে আপনাকে বিব্রতকর প্রশ্ন করতে চায়, অবভিয়াসলি ইউ আর ওয়েলকাম। কারণ ওই যে আমার বোঝাবুঝি অনেক ক্লিয়ার তো আমি জানি যে আই হ্যাভ আনসারস। থ্যাংক ইউ। আমি খুবই উপভোগ করছি আজকের এই থ্যাংক ইউ সো কনভারসেশন। মাচ। মনে হচ্ছে আপনি আরো অনেক প্রশ্ন করেন আমাকে। নিজেকে বাচাল লাগছিল তাও। আচ্ছা, সেটা হচ্ছে পাঠকদেরকে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বই পড়াটা আমাদের জন্য জরুরি। জরুরি এই কারণে, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমরা তো অলমোস্ট মানে ওইভাবে বললে হয়তো মানে একটু খারাপ শোনায়। আমাকে অনেকে একটা আ আ যে প্রশ্নটা হয়তো উনিও করতে পারতেন। বেশিরভাগ সময় শুনি যে সেটা হচ্ছে যে, "আপনার লেখা তো সব
বয়সে তরুণ যারা, মানে অল্প বয়সী ছেলেমেয়েরা পড়ে, বয়স্করা পড়ে না। তো মানে আমি কাউকে ছোট করছি না, বাট আমি সত্যি বলে এই প্রশ্নটা যারা করেন বা যখন আমি শুনি আমার কাছে খুবই মানে হাস্যকর লাগে। লিটারেলি মনে হয় যে এটা কোনো প্রশ্ন হওয়ার যোগ্য না। মানে এতটাই হাস্যকর লাগে যে অল্প বয়সের প্রশ্ন করে। কারণ হচ্ছে বই মূলত অল্প বয়স্ক মানুষই পড়ে, তরুণরাই পড়ে। বই মূলত তরুণরাই পড়ে। এটার কারণ হচ্ছে আপনি যখন বইমেলায় যাবেন, আপনি দেখবেন বইমেলায় যারা বই কিনছে তাদের 95% মোর অর লেস এরা হচ্ছে বয়সে তরুণ। হ্যাঁ, শুধু তাই না, আপনি আপনার মাকে জিজ্ঞেস করবেন যে সে শেষ কবে বই পড়েছে। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করবেন তিনি শেষ কবে বই পড়েছেন। হ্যাঁ, আপনার কি মনে হয় না যে আপনার মা অনেক সময় আপনাকে বই পড়তে দেখে বলেছে, ইস তোর বয়সে আমিও অনেক বই পড়তাম। আমি যখন স্কুল কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, তখন লুকায় লুকায় বই পড়তাম। এখন পারি না, সংসারের অনেক ঝামেলা, অনেক টেনশন, অনেক রেসপন্সিবিলিটি। বনফুলের পাঠকের মৃত্যু নিশ্চয়ই পড়েছেন, তাই না? আসলে পাঠকের মৃত্যু ঘটে কারণ আমরা আসলে আমাদের ভেতরে যে সুকুমার বৃত্তিগুলো থাকে, সেই সুকুমার বৃত্তিগুলো জীবনের কঠিন বাস্তবতার আঘাতে নষ্ট হয়ে যায়। আমি আমার নিজের মায়ের কথা বলবো। আমার নিজের মা একটা সময় বই পড়ার জন্য কত বকা খেয়েছেন আমার দাদির কাছে। আমার মায়ের খুব আক্ষেপও ছিল তার কাছে কোনো বই ছিল না, কারণ বইয়ের সহজলভ্য ছিল না আমাদের। অথচ আমার মায়ের সন্তান আমি এখন এত বড় বড় বই লিখি, আমাদের বাড়ি ভর্তি বই, কিন্তু আমার মা কিন্তু পড়তে পারেন না। প্রথমত বই পড়ার আগ্রহ তার শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে নানান ধরনের জটিলতায়। কিংবা অন্যদিকে তিনি এখন অসুস্থ থাকেন, একটা বই পড়ার জন্য যে ধৈর্য দরকার, যে শারীরিক সুস্থতা দরকার, সেটি তার নেই। এই কারণে বই মূলত তরুণরাই পড়েন। স্কুলে টিফিনের টাকা বাঁচিয়ে, ক্লাসের বইয়ের ফাঁকে প্রিয় মানুষটা যে বইটা উপহার দেয়, সেই বইটাকে তার কাছে আরাধ্য একটা জিনিস মনে হয়। তো এটি খেয়াল করবেন যে তরুণরাই মূলত বই পড়ে। এই কথাটা বলছি এই কারণে, আমার এই প্রোগ্রামটা নিশ্চয়ই তরুণরাই দেখছেন। সুতরাং এখন সময় যায় যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই যুদ্ধটা শুধুমাত্র ঢাল তলোয়ার অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার শ্রেষ্ঠ সময়ই না, এই সময়টা আমাদের চিন্তার জগৎকে ঋদ্ধ করারও সময়। এবং সে কারণে আমি বলছি যে এই সময় আমরা সকল ধরনের ইতিবাচক কাজের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। বই পড়া সেই সকল ইতিবাচক কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময়টা আমাদের মনোজগৎকে ঋদ্ধ করার সময়। একটা বই আমাদের কল্পনার জগৎকে অসীম করে তুলতে পারে। আমরা যখন একটা চলচ্চিত্র দেখি, একটা ফটোগ্রাফি দেখি, সেটির মধ্যে দিয়ে কিন্তু আমাদের চিন্তার জগৎকে অসীম করার সুযোগ নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি সিনেমার মধ্যে দিয়ে যে এই নারীটা সুন্দর, সৌন্দর্যের সংজ্ঞাটা হচ্ছে এই নারী। এই নদীটা সুন্দর, সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে এই নদীটা যেরকম সেরকমই। এই লোকটা কুৎসিত, কুৎসিতের সংজ্ঞা হচ্ছে এই যে লোকটাকে আমরা দেখছি ভিলেন, সেই হচ্ছে মানে একমাত্র সংজ্ঞা কুৎসিতের। ঠিক বইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। বইয়ের ক্ষেত্রে যখন আপনি একটা কুৎসিত লোকের কথা পড়বেন, একটা খারাপ লোকের কথা পড়বেন, একটা ভালো লোকের কথা পড়বেন, একটা সুন্দর মানুষের কথা পড়বেন, সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারছে না চর্মচক্ষে যে আসলে সৌন্দর্যের সংজ্ঞাটা আসলে কি, ভালোর সংজ্ঞাটা আসলে কি। সেটি আসলে আপনার কল্পনার জগতে একটা ইমেজ তৈরি করার উন্মুক্ত স্পেস তৈরি করে দিচ্ছে। এরপর দায়িত্ব হচ্ছে আপনার, আপনার মস্তিষ্ক ঠিক কতটা বিস্তৃত হতে পারে, কতটা সীমাহীন হতে পারে, সেই বিষয়টাকে ইমেজ হিসাবে আপনার কাছে তৈরি করার জন্য। অর্থাৎ বই আপনাকে অনেকগুলো টোপ ফেলে দিচ্ছে। কি টোপ ফেলে দিচ্ছে? যে আপনি চাইলেই আপনার চিন্তার জগৎকে গ্যালাক্সিকে ছাড়িয়ে বা গ্যালাক্সির সমান বড় করে ফেলতে পারেন। তো যেই পৃথিবীতে, বইয়ের যে পৃথিবী আপনাকে আপনার চিন্তার জগৎকে অসীম করার জন্য স্পেস দিয়ে দেয়, তার কাছে তো আপনাকে ফিরে আসতেই হবে এবং আসাটাই সবচেয়ে বেশি অনিবার্য। যত টেকনোলজি আসুক, যত কিছু আসুক, আমরা অবশ্যই বই পড়ব এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বই পড়তে উদ্বুদ্ধ করব। আমাদের অনেক ট্যাব থাকবে, অনেক মোবাইল ফোন থাকবে, তারপরও বই পড়তে হবে। এবং এই বইয়ের বিকল্প আসলেই কিছু নেই। যদি আমরা একটা বই পড়ুয়া জাতি হিসাবে পরিণত হতে পারি, তাহলে আমাদের চিন্তা শক্তি অসীম হবে। আর যেই জাতির মানুষের চিন্তা শক্তি অসীম, সেই মানুষকে ঠেকিয়ে রাখার সাধ্য কারণে। সবাইকে শুভকামনা। দর্শক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের সাথে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।